নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি আমি তো ভালোবাসি তোকে। লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব 63। আবিরের আর্তনাদ শুনে মেঘ আবিরের বুক থেকে মাথা উঠিয়ে বিস্ময় নয়নে আবিরের মুখের পানে তাকিয়েছে। পূর্ণিমার চাঁদের আলোতে মেঘের দুধে আলতা আদলে গাল বেয়ে গড়িয়ে পড়া পানির দাগগুলো মুক্তোর ন্যায় চকচক করছে। মেঘের বিষণ্ণ চিত্রে নৈসর্গিক পুলক নিরূপণ হচ্ছে। উদ্বৃত্ত আদলে মুহূর্তেই বদলে গেছে মনোমুগ্ধতায়। আবিরের অন্তরের মমভীতি প্রভাতে প্রতিনিয়ত বিধ্বংস হওয়া অবসন্ন ধৃষ্টতায় মুহূর্তেই সম্মতি ফেলল। আবিরের অথুচ্ছল চাহনি ছোট্ট মেঘের বুকের ভেতর আবদ্ধ হৃৎপিণ্ডটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। মেঘের পিঠ থেকে হাত সরিয়ে আবির অতীব আয়ত্তায় মেঘের দু চোখের পানি মুছে দিয়েছে। মেঘ তখনও ছোট্ট হাতে সব শক্তি দিয়ে আবিরকে জড়িয়ে ধরেই আছে। আবির গালের পানি মুছে দুই হাতে মেঘের গাল দুটো হাতে রেখে নিরেট দৃষ্টিতে তাকে পড়বে না আবারও জিজ্ঞাসা করলো, ম্যাম, আমাকে কি 5টা মাস সময় দেওয়া যাবে? আবিরের আজ্ঞাসূচক প্রশ্ন শোনা মাত্রই মেঘের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গাল পর্যন্ত নামতেই আবির নিজের বৃদ্ধাঙ্গুলির সহিত সেই গতি থামিয়ে দিয়ে মুখে গম্ভীর ভাব বজায় রেখে বলল, মাস বাদ দিলাম মাত্র। 150 দিন হলেই চলবে। ঘুম ভাঙলেই 149 দিন চলবে। মেঘের মুগ্ধ চাহনিতে আবারও বিষাদ নেমেছে। বুকের ভেতর তীব্র অভিমান জমেছে। অভিমান মুখখানা দেখে আবিরের বুকে যন্ত্রণা তীব্র হতে শুরু করেছে। গত দিনগুলোতে মেয়েটাকে অবহেলা করে নিজেকে যতটা শক্ত রাখার চেষ্টা করেছিল, সে সব কিছু মুহূর্তে পরিবর্তন হয়ে গেছে। আবির নিজেকে নিরুদ্ধ করতে আকাশের পানে তাকে দুই চোখ বন্ধ করে সংগোপনে দৃঢ় নিঃশ্বাস ছাড়ল। হঠাৎ অনুভব করলো আবিরের পিঠ থেকে মেঘের দুই হাত সরে গেছে। আবির তৎক্ষণাৎ চোখ মেলল। ততক্ষণে মেঘের শরীর হেলে পড়েছে। আবির অতি তড়িৎ বেগে মেঘকে দু হাতে আঁকড়ে ধরে আর্তনাদ করে উঠল, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘের নিস্তেজ দেহ আবিরের গায়ে পড়ে আছে। আবির অনর্গল ডাকছে, কিন্তু মেঘের হুঁশ নেই। মেঘকে কোলে নিয়ে সোফায় হেলান দিয়ে বসিয়ে দ্রুত পানি এনে মেঘের চোখে মুখে ছিটিয়ে দিচ্ছে আর অনবরত ডেকেই যাচ্ছে। সকাল থেকে করা একের পর এক অনিয়ম, মনের বিরুদ্ধে সারাদিন উত্তপ্ত নিক্ষিপ্ততার প্রভাবে নিজেকে প্রভাত করার তীব্র প্রচেষ্টা, বুকের ভেতর কষ্ট চেপে রাখার অদম্য, তার সঙ্গে অনাবশ্য কান্নার ফলে মেঘের দেহ নিস্তেজ হয়ে পড়েছে। মিনিট 10-এর মধ্যে মেঘ টিপটিপ করে চোখ মেলল। আবির ছাদে ফ্লোরে বসে মেঘের দুহাত আঁকড়ে ধরে আকুল কণ্ঠে ডেকেই যাচ্ছে। আবিরের বিধ্বস্ত চেহারা দেখে মেঘের বুকটার ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। মনের অন্তরালে চলছে একের পর এক প্রশ্নের ছোটাছুটি, কিন্তু তার একটাও শ্বাসনালী পেরিয়ে মুখ পর্যন্ত আসতে পারছে না। আবির আকুল কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? আবিরের প্রশ্নে মেঘের ধ্যান ভাঙে। চিবুক নামিয়ে আস্তে করে বলল, আমার মাথা কেমন করছে। আবির শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে উদ্ধৃত কণ্ঠে বলল, তোর এত পাগলামি কেন করিস? তুই তো জানিস কাঁদলে তোর মাথা ব্যথা করে, শ্বাসকষ্ট হয়, তবে কেন এমন করিস? নিজের প্রতি যত্নশীল কবে হবি? আবিরের আধমাখা কথা একের পর এক প্রশ্ন শুনে মেঘের অভিমানী মনে রাশি রাশি অভিমান ভরে উঠেছে। মুখটা আগের থেকেও বেশি চুপসে গেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে উদাসীন ভঙ্গিতে বলল, আমি পৃথিবীর শ্রেষ্ঠ অনুত্তকুণ্ঠিত হব, নিজেকে প্রবাহিত করে নিজেই আশাহত হব। আবির মলিন হেসে বলল, আমাকে জ্বালাতে তোর খুব ভালো লাগে, তাই না? মেঘ না চাইতেও ক্ষীণ হাসল, তবে হাসিটা পূর্বের ন্যায় প্রাণহীন। আবির ঠান্ডা কণ্ঠে হুমকি দিল, আমি যাওয়ার পর যদি কোনোভাবে শুনতে পারি যে তুই স্বইচ্ছায় নিজেকে নিচে আঘাত করেছিস, তাহলে এই আবিরকে আর পাবি না। চুপচাপ রুমে যা। মেঘ নিরাশ হয়ে বলল, আমি রুমে যাব না। আবির ফ্লোর থেকে উঠে ট্রাউজারের ধুলো ঝেড়ে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, রুম পর্যন্ত দিয়ে আসতে হবে? মেঘ আকাশের পানে তাকিয়ে উষ্ণ স্বরে বলল, চাঁদটা খুব সুন্দর, তাই না? আবির আর চোখে চাঁদের পানে তাকিয়ে মুখের গম্ভীর ভাব সরিয়ে মেকি স্বরে বলল, তোর থেকে বেশি না। মেঘ মলিন হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, যে অনলের উত্তাপে সদাই ঝরসে যাচ্ছি, সেই অনলে ঘৃণা ঢাললেই হয় না? আমি উন্মাদ হতে আর পারবো না। আমি মেঘের পাশে সোফায় বসে নিজের হাঁটুতে দুহাতের ভর রেখে ফেলে মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলে উঠল, এই জন্যই আমি বাসায় কিছু বলতে চাইনি। ভেবেছিলাম ওইখানে পৌঁছে ফোন করে জানাবো, কিন্তু আব্বু জানিয়ে দিয়ে সব কিছু এলোমেলো করে দিয়েছে। মেঘ কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, আপনি আমায় না জানিয়ে চলে যেতে পারতেন হয়তো।
মেঘ দুহাতে আবিরের বাহু শক্ত করে ধরে আবিরের শক্তপোক্ত বাইসেপে মাথা হিলিয়ে মিনমিন করে বলে উঠল, আপনি বড্ড নিঠুর। আবির আর চোখে চেয়ে বলল, তাহলে নিষ্ঠুর মানুষটার পাশে বসে আছিস কেন? রুমে চলে যা। মেঘ অনুষ্ঠ কণ্ঠে জবাব দিল, নিষ্ঠুর মানবের নিষ্ঠুরতা আমায় বন্দি করে ফেলেছে, আমি এখন কি করব? আবির মোলায়েম কণ্ঠে বলল, নিষ্ঠুর মানবের প্রতি প্রতীক্ষা করো। আবির একটু থেমে আবার বলল, শোন, আমি চাই না আমার অবর্তমানে তুই নিজের উন্মুক্ত মনটাকে বন্দি করে নিজেকে কষ্ট দিস। তোর জীবনে যেভাবে চলছিল সেভাবেই চলবে। বন্ধু, আড্ডা, পড়াশোনা, তাছাড়া যা যা করতে ভালো লাগে সব করতে পারিস। যদি ঘুরতে যেতে ইচ্ছে করে তানভীরকে বলেই নিয়ে যাবে। মন খারাপ লাগলে ফুফিদের সাথে দেখা করে আসিস। সব থেকে বড় কথা, যদি কখনো আমার সাথে কথা বলতে ইচ্ছে হয় তাহলে নির্দ্বিধায় কল দিস, হোক রাত 2টা কিংবা দুপুর 12টা। তোর যখন ইচ্ছে তখনই কল দিবি, যা ইচ্ছে তাই করতে পারবি। যদি মাঝরাতে টিকটিকি কিংবা ব্যাঙের স্বপ্নে ঘুম ভেঙে যায়, সে স্বপ্নের কথা শেয়ার করতে ইচ্ছে হয়, তবে সঙ্গে সঙ্গে আমায় কল দিবি। সবসময় মনে রাখবি, কোথাও কেউ একজন তোর চিন্তায় নিরন্তর মগ্ন আছে। মেঘ নিশ্চুপ বসে আছে। আবির গলা খাঁকিয়ে দিয়ে আস্তে করে বলল, সেই সাথে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমি চলে যাওয়ার পর আমার নিষেধাজ্ঞা অমান্য করে যদি নিজেকে কষ্ট দিস, তবে আমি আবির তোকে চিনি না। মাইন্ড ইট। মেঘ আবিরের হাত ছেড়ে সোজা হয়ে বসলো। প্রিয় মানুষের সঙ্গ পেতে মনে সায় দিলেও আজ শরীরটা সায় দিচ্ছে না। সারাদিনের উন্মাদতা মেঘের চোখে মুখে ফুটে উঠেছে, মাথা অনবরত ঘুরছে, চোখে ঝাপসা দেখছে, নিজের সাথে নিজে বিগ্রহ করেও ঠিক করতে পারছে না। একবার মাথা চেপে ধরেছে, আবার আকাশে মানে তাকাচ্ছে, আবার আবিরকে দেখছে। মেঘের অস্থিরতা বুঝতে পেরে আবির শান্ত স্বরে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? মেঘ ওপর নিচ মাথা নেড়ে বলল, হ্যাঁ। ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে, চল তোকে রুমে দিয়ে আসি। মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, আমি রুমে যাব না, এখানেই থাকবো। আবির নড়ে চড়ে পায়ের ওপর পা তুলে বসে মেঘকে কাছে টেনে আবিরের উড়ুতে শুয়ে দিয়েছে। আকস্মিক ঘটনায় মেঘের সর্বাঙ্গ শিরশির করছে, বুকের ভেতরে টারমাটার অবস্থা সামলাতে বারংবার ব্যর্থ হয়ে যাচ্ছে। আচমকা আবিরের সংস্পর্শ মেঘের নাজেহাল করে তুলেছে, তবে আবির সেদিকে বিশেষ মনোযোগ নেই। আবির ব্যস্ত মেঘের চুলগুলো সামলাতে। মেঘের বুকের বাঁ পাশে হৃদয়স্পন্দনের কম্পন বাহির থেকে শোনা যাচ্ছে। লজ্জায় আড়ষ্ট হয়ে চোখই খুলতে পারছে না, সেই সঙ্গে শরীর দুর্বলতার জন্য ওঠার চেষ্টাও করতে পারছে না। আবির এক হাতে মেঘের চুল খুব যত্ন সহকারে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘ ভেতরে ভেতরে আবিরের কোল থেকে ওঠার চেষ্টা করছে, আস্তে আস্তে সাইডে সরে যাচ্ছে। আচমকা আবির অন্য হাতে মেঘের পেটের পাশে হাত রেখে মেঘের শরীর সোফার মাঝ বরাবর এনে উষ্ণ স্বরে বলল, কথা না শুনলে সোজা রুমে ফেলে দিয়ে আসবো, তারপর কান্নাকাটি করবি, না হলেও বলে দিলাম কিন্তু। আবিরের উষ্ণ স্পর্শে মেঘের নিঃশ্বাস আটকে গেছে, সে সঙ্গে ভারী কণ্ঠের হুমকিতে মেঘ সম্পূর্ণ শান্ত হয়ে গেছে, চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ছাড়ছে। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সে সঙ্গে আবিরকে শীতল কণ্ঠে বোঝাচ্ছে। আবিরের বিস্তর আলাপচারিতার পর মেঘ ধীরে ধীরে চোখ মেলল। উজ্জ্বল আলোতে আবিরের মায়াময় মুখখানে তাকিয়ে মনে মনে আওড়ালো, এত কথা বলতে পারছেন, অথচ একবারের জন্য কি ভালোবাসার শব্দটা বলা যায় না? সারা জীবনের জন্য আমাকে আপনার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেওয়া যায় না? আবির শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, কি ভাবছেন? মেঘ চোখ সরিয়ে মুচকি হেসে বলল, কিচ্ছু না। মেঘ অসীম আকাশের উজ্জ্বল জলজল করা চাঁদের পানে চেয়ে আছে, আর আবিরের নেশাক্ত দৃষ্টি তাকিয়ে আছে। মেঘের মায়াবী আদলে আবিরের বুকের বাঁ পাশে যেই চাঁদের অবস্থান, সেই চাঁদ আজ আবিরের কোলে শুয়ে আছে। আবির না চাইতেও আজ তার একান্ত চাঁদের রূপ আর মায়ায় নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে। বেসামাল দশার কত সময় পেরিয়েছে সেদিকে কারোরই হুঁশ নেই। আবিরের আওতায় একসময় মেঘ আবিরের কোলে শুয়ে ঘুমিয়ে গেছে। আবির তখনও মায়াবী দৃষ্টিতে মেঘের ঘুমন্ত মুখখানা দেখছে। প্রায় শেষ রাতের দিকে আবির মেঘকে তার রুমে দিয়ে গেছে। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে আলতোভাবে মেঘের কপালে একটা চুমো খেয়ে ভেজা কণ্ঠে বলল, খুব মিস করবো তোকে। আবির উঠে যেতে নিলে মেঘ ঘুমের ঘোরেই আবিরের টি শার্ট খামচে ধরেছে। আবির উঠতে চেয়েও থমকে গেছে। এক হাত ছাড়িয়ে চলে যাওয়া আবিরের পক্ষে অসম্ভব, তাই চুপচাপ মেঘের পাশে বসে আছে। সকাল হয়ে গেছে। মেঘ আধ ঘুমে
থেকেই এপাশ ওপাশে তাকিয়ে নিজেকে রুমে আবিষ্কার করলো। তৎক্ষণাৎ ঘড়ির কাঁটায় টিকটিক করে উঠল। মেঘ চোখ ঘুরিয়ে ঘড়ির দিকে তাকাতেই দেখল সকাল 11টা বাজে। মেঘ এক লাফে শোয়া থেকে উঠে আকপাছ না ভেবে বিছানার দিকে নেমে ছুটতে শুরু করলো। মাথা ঘুরছে, চোখে অন্ধকার হয়ে আসছে, তবুও মেঘ থামছে না। রুম থেকে বেরিয়ে ব্যালকনি পেরিয়ে আবির রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। রুমের দরজা আটকানো, দরজার বাইরে জলজল করছে একটা সিলভার রঙের তালা। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বুকে হাত রেখে এক পা করে পেছাতে শুরু করলো। দুই চোখ ছলছল করছে, শুধু ঘুম ভাঙায় ঠিকমতো তাকাতে পারছে না। আচমকা আবারও ছুটতে শুরু করলো। পাবে না জেনেও তানভীর, মিম সহ নিচে প্রতিটি রুমে আবিরকে খুঁজেছে, এমনকি বাড়ির মেইন গেট পর্যন্ত ছুটে এসেছে। বাসায় তেমন কোনো মানুষই নেই। মিম আদি স্কুলে, তানভীর নিজের কাজে ব্যস্ত, মোজাম্মেল খানরা অফিসে, হালিমা খান এবং মালিয়া খান ডাক্তারের কাছে গেছেন, আকলিম খান নিজের রুমে ঘুমাচ্ছেন। মেঘ মেইন গেট থেকে দৌড়ে ছাদে গেল, সোফার কাছে গিয়ে থামলো। গত রাতে সেই সোফায় আবিরের কোলে মাথা রেখে শুয়েছিল। সেই সোফার সামনেই ক্লেতে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সূর্যের প্রখর আলো মাথার উপরে চলে এসেছে। গতকালের রেস্টটাই ঠিকমতো কাটেনি, তার মধ্যে আজও তাই করেছে। মেয়েকে থামানোর জন্য আবির, তানভীর, মিম কেউই আজ উপস্থিত নেই। মেঘ চিৎকার করে কাঁদছে, কাঁদতে কাঁদতে বারবার দম আটকে যাচ্ছে, তবুও থামছে না। রোদের তাপে সারা শরীর ঘেমে একাকার অবস্থা, তারপর চুল ছড়িয়ে আছে। ঘন্টা দুয়েকের পর মেঘ আবারও দৌড়ে রুমে গেল। রুমে ঢুকতেই চোখে পড়ে টেবিলের ওপর একটা চিরকুটে ছোট্ট করে লেখা, ভোরের স্বপ্নের মতোই সত্যি হয়ে ফিরব কোনো এক অবসন্ন অপরাহে, অপেক্ষায় থেকো মাই ডিয়ার স্প্যারো। ওয়ার্ড্রপ থেকে আবির সেই সাদা শার্টটি বের করে চিরকুট হাতে ধপ করে ফ্লোরে বসে দুই হাতে শার্ট জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করেছে। গত রাতে আবিরের এক তো করে বোঝানোর সব কথা ভুলে গগন কাঁপানো কান্নায় ব্যস্ত পড়েছে। 2টার দিকে তানভীর বাসায় এসেছে। কাকিয়াকে জিজ্ঞেস করে সরাসরি রান্নাঘর থেকে খাবার নিয়ে মেঘের রুমের সামনে হাজির হয়েছে। দরজা ডাকতেই মেঘ আবিরের শার্টটা বালিশের নিচে লুকিয়ে চোখ মুখ মুছে, চোখে মুখে পানি দিয়ে মুছে ব্রাশ করতে করতে দরজা খুলল। তানভীর ভ্রকুচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, মাত্র উঠেছিস? হ্যাঁ। ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়। মেঘ হাত মুখ ধুয়ে আসতে তানভীর ভাতের প্লেট এগিয়ে দিয়ে বলল, খেয়ে নেই। খিদে নেই, পরে খাবো। তানভীর চোখ গোল গোল করে তাকাতেই মেঘ চিবুক নামিয়ে ফেলেছে। তানভীর শক্ত গলায় আবারও বলল, তোর মুখে না শুনতে সব কাজ করে ফেলে বাসায় আসেনি দেখি আমি। তোর মুখে না শুনতে সব কাজ ফেলে বাসায় আসিনি আমি দেখি, হা কর। খাওয়ানো শেষে যাওয়ার সময় মেঘ উদিত কণ্ঠে শুধল, আবির ভাই কখন গেছেন? সকালে। মেঘ স্তব্ধ হয়ে বসে আছে। তানভীরও চলে গেছে। মেঘ কিছুক্ষণ বসে থেকে দরজা বন্ধ করে বালিশের নিচ থেকে আবিরের শার্ট বের করে আবারও কান্না শুরু করে দিয়েছে। মিম স্কুল থেকে ফিরতে মেঘকে দেখতে এসেছে। মেঘ তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রচণ্ড মাথা ব্যথায় মেঘের চেহারা কুটকুটে অন্ধকার হয়ে গেছে, চোখ মেলে ঠিকমতো তাকাতেও পারছে না। মিমকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করেছে। সেই 11টা থেকে চলছে মেঘের নিরবধি কান্না, কখনো বেশি কখনো বা কম। ঘড়ির কাঁটা থমকে আছে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে। কিছু অনুভূতিহীন শব্দ এখনো বুকের ভেতর চাপা পড়ে আছে, যা কান্নার রূপে প্রতিনিয়ত বুক ঘুরে বেরিয়ে আসছে। ব্যালকনি দেওয়ালে পিঠ থেকে নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে দূর আকাশের পারে। দুই চোখ রক্তাভ হয়ে আছে। শরীরের ভেতর ধীরে ধীরে বাসা বাঁধছে এক অজ্ঞাত অতুষ্টি। গতকাল থেকে আজ অব্দি যে ঝড়ে মেঘের মনের ওপর দিয়ে চলছিল, তার আর কোনো অন্ত নেই। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। আবির ঠিকঠাক মতো পৌঁছেই মেসেজ করে জানিয়ে দিয়েছে। গভীর রাত ছিল বলে কাউকে কল দেয়নি। সকালের দিকে একের পর কল দিয়ে বাসার সাথে সবার সাথে কথা করেছে, এমনকি তানভীরও কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যে আবিরের শরীর ঘামতে শুরু করেছে, বুকের ভেতর অজানা ভয় কাজ করছে। আকপাছ না ভেবে কল দিল আলী আহমেদ খানের নাম্বারে। আলী আহমেদ খান কল রিসিভ করে শান্ত স্বরে জিজ্ঞেস করল, কখন পৌঁছলে? সব কিছু ঠিক আছে তো? তুমি সুস্থ আছো? রাতে এসেছি, জি আলহামদুলিল্লাহ। কিন্তু বাসায় কেউ আমার কল রিসিভ করছে না কেন? আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে জবাব দিল, বাসায় কেউ না থাকলে কল রিসিভ করবে কিভাবে? কোথায় গেছে সবাই? হাসপাতালে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কেন? কার কি হচ্ছে? আলী আহমেদ খান উদাস ভঙ্গিতে বলল, গতকাল রাত থেকে মেঘ মামুনির জ্বর, মাথা ব্যথা, এক পর্যায়ে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে, তাই বাধ্য হয়ে রাত 2টার দিকে হাসপাতালে নিয়ে গেছে। বাসার সবাই এখনও হাসপাতালেই। অভিশঙ্কায় আবিরের আখি যুগল রক্তাভ হয়ে উঠেছে। উদ্লিগ্ধ আদলে বদলে মুহূর্তে রুদ্রমূর্তি ধারণ করেছে। বুকের ভেতর অবস্থিত হৃৎপিণ্ডটা
ভয়ঙ্কর রকমের কাঁপছে। কপাল গুটিয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে সবটুকু শক্তি দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আবির অক্ষিপট ভিজে আসছে। আলী আহমেদ খান কোমল কণ্ঠে বললেন, আমি আসার সময় দেখে আসছি ঘুমাচ্ছে, তুমি বরং তানভীরকে কল দাও। আবির আস্তে করে গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, রাখছি। আবির কল কেটে সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল। আগেও বেশ কয়েকবার দিয়েছে, কিন্তু তানভীর কল রিসিভ করেনি। ভেতরের ক্রোধ আবির তামাটে চেহারায় স্পষ্ট ভেসে আছে। 3বারের মাথায় তানভীর কল রিসিভ করলো। তানভীর কিছু বলার আগে আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, তোরা দুই ভাই কি শুরু করেছিস? আবিরের রাগান্বিত কণ্ঠ শুনেই তানভীরের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। ঢোক গিলে ভীতু গলায় বলল, সরি ভাইয়া, একটু ব্যস্ত ছিলাম। আবির পূর্বের ন্যায় আবারও বসে বলল, কিসের ব্যস্ততা দেখাচ্ছিস? তোর বোন হাসপাতালে ভর্তি, এটা আমাকে জানানোর মতো সময় নেই তোর? এত ব্যস্ততা তোর? তানভীর ব্যস্ত ভঙ্গিতে জানতে চাইল, তোমাকে কে বলেছে? আবির ক্রোধে ফুঁসে উঠল, বিরক্তি নিয়ে বলল, বাহ, তার মানে তুই আমাকে জানাতে চাইছিলিসই না? তানভীর আমতা আমতা করে বলতে শুরু করলো, বিষয়টা এমন না, তুমি এতটা জার্নি করে গেলে, এই অবস্থায় রাতে তোমাকে জানালে তুমি শুধু শুধু চিন্তা করতে, সেই জন্যই বলিনি। আবির গম্ভীর কণ্ঠে বলল, ও আচ্ছা, তোর বোন অসুস্থ, এমনকি হাসপাতালে ভর্তি, এটা আমার জন্য খামাখা দুশ্চিন্তার বিষয়? খুব ভালো বলছিস। তানভীর শুধু শান্ত গলায় বলল, ভাইয়া প্লিজ তুই মাথাটা ঠান্ডা করো, বোনের শ্বাসকষ্ট হয়, সেটাই এখন তো অনেকটাই কমে গেছে। মানসিক প্রেশার আর অতিরিক্ত কান্নাকাটির করায় এমনটা হয়েছে। ডাক্তার বলেছেন সিরিয়াস কিছু না। তবে আবির হুঙ্কার দিয়ে উঠল, তবে কি? ডাক্তার আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে বড় কোনো রোগের সম্ভাবনা আছে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রাজবাড়ি কণ্ঠে বলে উঠল, তোরা দুই ভাই বোন মিলে আমায় খুন করে ফেললে আজ এই দিনটা দেখতে হতো না। তোর বোনকে এত এত সময় দিয়ে বুঝিয়েছি, বারবার ওয়ার্নিং দিয়েছি, অথচ তোর বোন আমার কথার প্রতিদানে কি দিল? আমার আসার আগে 100 বার বলেছি, ওকে একা ছাড়িস না, তারপরে তুই একা ছেড়ে দিবি। আব্বু চাচ্চুর মতো তোরা প্রমাণ করে দিলি আমি মানুষটা অপরিচিত, আর আমার অভিস্পর্ধাগুলো বড্ড ঠুনকো। তোদের আচরণে নিজের কাজ পৃথিবীর শ্রেষ্ঠ অপকৃষ্ট মানুষ বলে মনে হচ্ছে। যেখানে সামান্যতম মূল্য আমার নেই, সেখানে কথা বলার আবার শোভা পায় না। ভালো থাকিস, আর তোর মনকে যত্নে রাখিস। আল্লাহ হাফেজ। একা সম অভিমান নিয়ে আবির কথাগুলো বলেছে। তানভীর কিছু বলার আগে আবির কল কেটে দিয়েছে। কল ব্যাক করতে করতে আবির ফোন বন্ধ করে ফেলেছে। এদিকে মেঘের শরীরের অবস্থা এখনও অনেকটাই খারাপ। আবির যাতে দুশ্চিন্তা না করে তার জন্যই তানভীর ইচ্ছাকৃত কোনো কিছু বলতে চায়নি, অথচ তাই হলো। আবির, মেঘ আর তানভীর দুজনেই ভুল বুঝে কল কেটে দিয়েছে। মেঘের এই সমস্যা ছোট থেকেই ছিল। বাসার কোনো বিষয়ে খুব একটা বকা খাওয়া কিংবা পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায়, ছোটোবেলায় আবিরের হাতে থাপ্পড় খাওয়ার পর চেয়ে সপ্তাহখানিক জ্বরের ভোগা, এগুলো হরহামেশাই হয়ে থাকে। কিন্তু ইদানিং তার সাথে যোগ হয়েছে শ্বাসকষ্ট নামক এক গুরুতর সমস্যা। আবিরের কাছ থেকে রিয়াকে না দেখালেও রাকিবের মুখে বরাবরই রিয়ার অসুস্থতার কথা শুনে এসেছে। সে আতঙ্কে মেঘকে সবসময় দূরে দূরে রাখতে চেয়েছে, কিন্তু মেঘের অপরিমেয় আত্মতা আর অনুরাগী ধীরে ধীরে নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে, যার ফলশ্রুতিতে আজ এই দিনটা মুখোমুখি হতে চলেছে। তার মেয়ের রুমে এসে মেঘের পাশে একটা চেয়ারে বসে অনুষ্ঠ দৃষ্টিতে মেঘের ঘুমন্ত আদলে চেয়ে আছে। হালিমা খান মেঘের মাথায় অনবরত জলপটি দিচ্ছেন, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মালিয়া খান হাতে পায়ে মালিশ করছেন। মোজাম্মেল খান কাছে একটা চেয়ারে চুপচাপ বসে আছেন। তানভীর মেঘের দিকে তাকিয়ে মনে মনে বলল, চোখের সামনে বোনের স্বপ্নময় জীবনটাকে প্রতিনিয়ত ধ্বংস হতে দেখছি, হাসির আড়ালে কষ্ট লুকানো দেখছি। এই অবস্থায় আমি তাকে ঠিক কী বলে সান্ত্বনা দিতাম? মুখের ওপর ধমক দিতে গেলে নিজের করে যে আঘাত লাগে। আমি তো সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু তবুও ঠিক রাখতে পারি না। আমি সত্যিই দুঃখিত ভাইয়া। তানভীর চেয়ারে বসে আবিরকে একের পর এক মেসেজ দিচ্ছে, ব্যস্ত সময় সব ঘটনা বলছে, কিন্তু আবিরের কোনো রেসপন্স নেই। মোজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে হঠাৎই তপ্ত স্বরে জিজ্ঞেস করলো, আবিরের সঙ্গে কথা হয়েছে? ও ঠিকমতো পৌঁছেছে? তানভীরের মাথার নিচু স্বরে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ। মেঘের অসুস্থতার কথা জানিয়ে দিয়েছ? তানভীর ভারী কণ্ঠে জবাব দিল, আমি জানাইনি, তবে বড় আব্বু জানিয়েছে। মোজাম্মেল খান কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ভাইজানের কি দরকার ছিল ছেলেটাকে জানানোর? শুধু শুধু দুশ্চিন্তা করবে। আবুর চিন্তাভাবনার সাথে তানভীরের চিন্তাভাবনা মিলে গেছে দেখে তানভীর মাথা নিচু করে রেখে নিঃশব্দে হাসল। এক অসহায়ত্ব মেঘ
এক শয়ান্নে মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে বিশ্বচিত্রে দূরের একটা ল্যাম্পপোস্টের ক্ষুদ্র পরিষদের আলোর পানে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। 1 সেকেন্ডের জন্য পলক ফেলছেও না। বেমালুম ভুলে গেছে সে পলক ফেলতে। 5 দিনের প্রখর অসুস্থতা অবসরণ করে আজ মেঘের শরীরের অবস্থা কিছুটা ভালো হয়েছে, তবে মনের অবস্থা এখনও দুর্বিষহ। এই 5 দিনের জ্বরের ঘোরে দুনিয়াবি কোনো হুঁশ ছিলই না মেঘের। আজ সন্ধ্যের আগে আগে বিছানা থেকে উঠে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। গত 5 দিন না দেখেছে সূর্যের উদয় না সূর্যাস্ত। আমি বাড়ি নেই 6 দিন হলো। এর মধ্যে আবিরের কণ্ঠস্বর পর্যন্ত শোনেনি। দীর্ঘ সময়ের ঘোর কাটিয়ে ক্লান্ত শরীর নিয়ে গুটি গুটি পায়ে রুমে গেল। টেবিলের উপরে ফোনটা বন্ধ অবস্থায় পড়ে আছে। মেঘ ফোনটা চার্জে দিয়ে আবারও শুয়েছে। কিছুক্ষণ পরেই হালিমা খান রুমে আসতে ওনার খানিক বাদে মোজাম্মেল খান মেয়ের পছন্দ মতো সব কিছু খাবার নিয়ে এসেছেন। মেঘ মোটামুটি সুস্থ হয়েছে শুনে একে একে সবাই রুমে হাজির হয়েছেন। সবার দৃষ্টি এক মেঘেতে স্থির হয়ে আছে। ইদানিং তারমিনও বেশিরভাগ সময় বাসায় থাকার চেষ্টা করে। মোজাম্মেল খান আলাদি কণ্ঠে মেয়েকে একের পর এক খাবার সাজছেন। আলী আহমেদ খানও টুকে রেখে কথা বলছেন। ওনাদের সঙ্গে মালিয়া খানও এটা সেটা বলছেন। হালিমা খান মেঘের মাথার পাশে বসে চুপচাপ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তানভীর দরজার পাশে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। গত কয়েকদিন আবিরের মাথা ঠান্ডা করতে তানভীর সহ রাকিব, রাসেল, লিমনরা সবাই যতটা সম্ভব চেষ্টা করেছে, কিন্তু আবিরের রাগ কমার বদলে উল্টো বেড়েই চলেছে। তাদের একের পর এক আহ্লাদি কথা শুনে মেঘ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। পুরো রাজ্যের কথা ভিড় করে কারো মুখে একেবারে যেন আবিরের নামটা উঠছে না। মেঘ সবাইকে এক নজর দেখে মলিন হেসে মনে মনে আড়ালো। এরা এমনের এরা এমন কেমন করে বোঝে না? ওরা আসল কারণ খোঁজে না। মেঘের 2 চোখ ছলছল করছে। চোখের কানে ঘেঁষে এক ফোঁটা অশ্রু কানে লতি পেরিয়ে গেছে। হালিমা খান উদিত কণ্ঠে শুধালেন, কাঁদছিস কেন? মেঘ 2 আঙ্গুলে চোখের পানির দাগ মুছে একাল হেসে বলল, কই কাঁদছি না তো। সবাই সবার মতো চলে গেছে। হালিমা খান মেঘের পাশে বসে আছেন। তানভীর একটু পর এসে দেখে যাচ্ছে। চার্জ থেকে ফোন খুলে মেঘ ফোন ওপেন করলো। হালিমা খান তখনও মেয়ের পাশেই বসা। মেঘ একে একে কল লিস্ট, সোশ্যাল মিডিয়া চেক করলো, কিন্তু কোথাও আবিরের কোনো মেসেজ নেই। এমনকি আবির কোথাও সক্রিয়ও নেই। এক রাশ আশা নিয়ে মেঘ ফোনটা হাতে নিয়েছিল, অথচ রেখেছে এক রাশ হতাশা নিয়ে। বুকের ভেতর ছোটাছুটি করা অদৃষ্ট অনুভূতিরা প্রতিনিয়ত কোমর হৃদয়ে তীরের ন্যায় আঘাত করছে। তীব্র অভিঘাত সহ্য করতে না পেরে মেঘের মায়ের কোলে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে শুরু করেছে। 5 মিনিটের পরে মোজাম্মেল খান হাতে ফোন নিয়ে রুমে এসেছেন। ফোনটা হালিমা খানের হাতে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আবিরের সাথে কথা বলো। মালিয়া খান ফোনে কান নিতেই ওপাশ থেকে আবিরের কণ্ঠস্বর কানে আসলো, আসসালামু আলাইকুম। আবিরের কণ্ঠ শোনা মাত্র মেঘ চোখ মেলে আমার মুখের দিকে তাকালো। মালিয়া খান শীতল কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? আমরা আর কেমন থাকবো? 5 দিন পর আজকে মেঘের একটু হুঁশ এসেছে। এই মেয়েটাকে নিয়ে কী করব কি না করব বুঝতে পারছি না। তোর কি অবস্থা? তোকে কল দিলে পাওয়াই যায় না। ওখানে কি আমাদের কথা মনেই পড়ে না? না, আবির মৃদু স্বরে বলল, সব কিছু কথাতে একটু সময় লাগছে। মেঘের ভেজা চোখের নীরের দৃষ্টি দেখে হালিমা খান মোলায়েম কণ্ঠে বললেন, মেঘের সাথে কথা বলবি? ফোন দেবো ওকে? আবির গম্ভীর কণ্ঠে বলল, একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো, রাখছি, আল্লাহ হাফেজ। আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ অবাক লোচনে আমার মুখের পানে চেয়ে আছে। মোজাম্মেল খানও স্বাভাবিক কণ্ঠে বলল, মেয়েকে খাইয়ে দাও, ওষুধ খাওয়াতে হবে তো। হালিমা খান খাবার আনতে নিচে চলে গেছেন। এই সুযোগে মেঘ ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। 1 বার 2 বার নয় 6 বার কল দিয়েছে, অথচ কল রিসিভ হচ্ছে না। আজ পর্যন্ত এমন ঘটনা কখনো হয়নি। আবিরের ফোন খোলা থাকলে আর ফোনের নাম্বার ফোনটা কাছে থাকলে মেঘের কল কখনো মিস হয় না, অথচ আজকে তার ব্যতিক্রম ঘটেছে। মেঘের বুকের ভেতর অজানা ভয়ে হানা দিচ্ছে। একটু পরে বন্যা কল দিল। বন্যার সাথে 2 থেকে 3 মিনিট কথা বলেছে। এর মধ্যে হালিমা খান খাবার নিয়ে চলে এসেছেন। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে কল দিয়েছে? বন্যা। ওহ, মেয়েটা ওই দিন তোকে দেখতে হাসপাতালে গিয়েছিল, কিন্তু তোর অবস্থা দেখে খারাপ ছিল, তাই হয়তো বুঝতেই পারিসনি। মেঘ উদাস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, বন্যা হাসপাতালে গিয়েছিল? হ্যাঁ, মেঘ আস্তে করে বলল। ও। মেঘ রাতে ঘুমানোর আগ পর্যন্ত বেশ কয়েকবার আবিরকে কল দিয়েছে, অনেকগুলো মেসেজও দিয়েছে, কিন্তু আবির মেসেজ কল কোনো কিছু রেসপন্স করছে না। বন্যা ভার্সিটি থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অল্প খেয়ে মেঘকে দেখার জন্য বাসায় এসেছে। মূলত তামিম মিস্টাররা সবাই আসার কথা ছিল, কিন্তু তানভীরের ভয়ে ওরা আর কেউ সাহস পায়নি।
বন্যা কিছু ফল আর মেঘের পছন্দের টুকিটাকি জিনিসপত্র নিয়ে এসেছে। আজ তানভীর আগে থেকে বাসায় ছিল। বন্যাকে ঢুকতে দেখি সোফা থেকে উঠে এগিয়ে গেল। বন্যা শান্ত স্বরে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, মেঘ কোথায়? তানভীর সালামের উত্তর দিয়ে আঙুল দেখিয়ে দিল। বন্যা উপরে চলে গেল। বাসায় আজ তেমন মানুষজন নেই। আকলিমা খান, মিম আদি নিয়ে ওনারা এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছেন। দুপুরের পর হওয়ায় হালিমা খান, মালিয়া খান দুজনে ঘুমাচ্ছে। তানভীর কিছুক্ষণ সোফায় বসে হঠাৎই রান্নাঘরে চলে গেছে। চা নুডলসের সাথে ফল কেটে প্লেটে সাজিয়ে নিয়েছে। মেঘের রুমের সামনে এসে গলা খাকারি দিয়ে বলল, আসবো? এসো। তানভীর হাতে নাচতে দেখে মেঘ আহমকের মতো তাকিয়ে আছে। বন্যা চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে ট্রে নিয়ে টেবিলের উপর রাখলো। আরেকটা তানভীরে নিজেই রেখেছে। মেঘ আশ্চর্য নয়নে তাকে শুধালো, নাচতে কি তুমি নিয়ে এসেছো? তানভীর আস্তে করে বলল, হ্যাঁ। মেঘ দু চোখ প্রশস্ত করে জানালো, সত্যি? তানভীর ভ্রুকুচকে কিছুটা ভারী কণ্ঠে বলল, জি। বন্যা কপাল ঘটিয়ে তাকিয়ে আছে। মেঘ আস্তে করে জিজ্ঞাসা করলো, আম্মু কোথায়? আম্মু বড় আম্মু ঘুমাচ্ছে, তাই ডাকেনি। তানভীর চায়ের কাপ বন্যার দিকে এগিয়ে দিয়ে চাপা স্বরে জিজ্ঞাসা করলো, চিনি হয়েছে কিনা দেখো। বন্যা চায়ে চুমুক দিতে দিতে মেঘকে বলে উঠল, বন্যার চায়ে চিনি বেশি খায়। তানভীর মুখের ওপর জবাব দিল, জানি। বলে তানভীর থতমত খেয়ে গেল। বন্যা মৃদু হেসে বলল, চিনি ঠিক আছে, ধন্যবাদ। মেঘ তানভীরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্যার সামনে কিছু জিজ্ঞাসা করবে কিনা তাই ভাবছে। তানভীর মেঘের নজর খেয়াল করে ধীর কণ্ঠে বলল, আমি আসি। নাস্তা ভালো না লাগলে আমার কিছু করার নেই। আমি আন্তরিকভাবে দুঃখিত। আম্মু উঠলে আবার নাস্তা বানিয়ে পাঠাবো না। তানভীর তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ তখনও সন্ধ্যার দৃষ্টিতে দরজা পানে তাকিয়ে আছে। বন্যা কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোর ভাই কি রান্না করতে পারে? মেঘের ঠোঁট জুড়ে মুচকে হাসি। মাথা দুলিয়ে মেঘি স্বরে বলল, নুডলস আর চা কোনো রকমে করতে পারে। বন্যা মৃদু হেসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, আবির ভাইয়ের সাথে কথা হয়েছে তোর? না। কেন? উনি আমায় কল রিসিভ করেন না। গতকাল আব্বু আম্মুর সাথে কথা বলেছে। আম্মু আমাকে ফোন দিতে চেয়েছিল, কিন্তু উনি কথা বলেননি। বন্যা তপ্ত স্বরে বলল, অন্য সমস্যাটা কি? আমাকে ওয়ার্নিং করেছিল যেন আমি ইচ্ছাকৃত নিজের ক্ষতি না করি। হয়তো সেই জন্য রাগ করে কথা বলছে না। বন্যা গভীর কণ্ঠে বলল, ভালোই হয়েছে, তোর সাথে এমনই হওয়া উচিত। মেঘ মন খারাপ করে বলল, তুই আমাকে এভাবে বলতে পারলি? তো কিভাবে বলবো? আগে উনি পাত্তাও দিত না, তবুও ওনার পেছনে পেছনে ঘুরতি, অথচ এখন উনি তোকে প্রাধান্য দিচ্ছে, তবুও তুই অনিয়ম করছিস। মেঘ জিভ দিয়ে ঠোঁট দিয়ে শীতল কণ্ঠে বলল, আবির ভাইয়ের অনুপস্থিতিতে আমার মনের ভেতর যে ঝড় চলছে তা আমি তোকে কিভাবে বোঝাবো। মাথায় 24 ঘন্টা একটা অজ্ঞাত শঙ্কা ঘুরঘুর করছে। আমি কোনোভাবে শান্ত থাকতে পারছি না। বন্যা ঘন্টা দুয়েক মেঘের সাথে গল্প করেছে। এর মধ্যে মিষ্টিটাও বন্যার ফোনে ভিডিও কল করে মেঘের সাথে কথা বলেছে। কিছুক্ষণ পর হালিমা খান আবারও নাস্তা নিয়ে এসেছেন। বন্যা বিপুল চোখে তাকে ধীর কণ্ঠে বলল, আন্টি, আমি নাস্তা খেয়েছি, আপনি প্লিজ এগুলো নিয়ে যান। হালিমা খান শান্ত কণ্ঠে বলেন, তানভীর হাজিবাজি কী দিয়েছে ওইগুলো নাও, এগুলো খাও। বন্যা অনুষ্ঠ কণ্ঠে বলল, অন্য রান্না খারাপ হয়নি। মেঘ আলাদা কণ্ঠে বলল, আম্মু, ভাইয়া যেহেতু রান্না পারে, চলো ভাইয়ার বিয়ে দিয়ে দেই। হালিমা খান প্রস্তর তপ্ত স্বরে বললেন, এই বাড়িতে বিয়ের নাম ভুলেও মুখে নিবি না। মেঘ ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কেন? এমনি। হালিমা খান চলে গেলেন। বন্যা আরও কিছুক্ষণ বসে চলে যাওয়ার জন্য নিচে নামতেই মোজাম্মেল খানের সাথে দেখা। বন্যা ওনাকে দেখেই সালাম দিল। মোজাম্মেল খান মিষ্টি করে হেসে সালামের উত্তর দিয়ে বলেন, বাসায় চলে যাচ্ছ? জি আঙ্কেল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, একা কিভাবে যাবে? যেতে পারবো, সন্ধ্যার আগে পৌঁছে যাব, সমস্যা নেই। মোজাম্মেল খান গুরুভার কণ্ঠে বলল, সমস্যা আছে। মেঘ যেমন আমার মেয়ে, তুমি আমার মেয়ের মতোই। এই সন্ধ্যেবেলা আমি আমার মেয়েকে যেমন একা ছাড়তে পারবো না, তেমনই তোমাকেও একা ছাড়তে পারবো না। মোজাম্মেল খান উচ্চস্বরে ডাকলেন, তানভীর। বন্যা খানিকটা ইতস্তত বোধ করছে। তানভীর নিজের রুম থেকে বেরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, জি আব্বু। বন্যাকে ওদের বাসায় পৌঁছে দিয়ে আসো। তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে শুকনো গলায় ঢোক গিল। মোজাম্মেল খান আবারও বলল, নিয়ে যাবে কি না? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, চাবিটি নিয়ে আসছি। পর্বটি শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।